লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমারে মন কারে যেন ভালোবেসেছে জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে। দর্শক, এই মুহূর্তে রয়েছি এই সময়ের দুজন জনপ্রিয় শিল্পীর সাথে, রাকিব ভাই এবং অনিক ভাই। তাদের সাথে আজকে গল্প করব, আড্ডা দিব। আমি যদি একটু শুরুর থেকে জানার চেষ্টা করি যে দুজনের পরিচয়টা কীভাবে হয়েছে। পরিচয়টা খুবই ইন্টারেস্টিং। আমার ম্যাচে একটা সিট খালি ছিল দীর্ঘদিন যাবৎ। হঠাৎ করে একদিন রাতে দেখি আমার যে ফাঁকা সিটটা ছিল আমার রুমে, ওই সিটটাতে একটা ছেলে শুয়ে আছে। রাতে 10টা সাড়ে 10টা বাজবে মেবি। তার মাথার দিকে একটা গিটার দাঁড় করানো। পরে আমি ওরা জিজ্ঞেস করলাম, তুমি কি নতুন আসছো? জি। তোমার এখানে গিটার দেখতেছো, তুমি কি গান গাইতে পারো? বলে হ্যাঁ ভাইয়া, টুকটাক করি। ও তখন বলতেছে, ভাই আমি তো আপনার গান ফেসবুকে শুনছি। তখন ও ফেসবুকে এতটা জনপ্রিয়। পরে ওই সময়টাতে আমার ফেসবুকে প্রায় 40-50 হাজারের মতো ফলোয়ার, এরকম একটা। ও তখন মার্কেটিং সম্পর্কে একটু ডাউন, মানে বুঝতো না, কিন্তু অনেক ভালো গায়। পরে আমি বললাম একটা গান করো। পরে গিটারটা বের করে ইমরান মাহমুদুল স্যারের একটা গান গাইলো। আমি প্রথম গানটা শোনার পরে আমি ওর ফ্যান হয়ে গেলাম। রাকিব ভাইয়ের পেজে যখন ভিডিও আপলোড দেয় অনেক বেশি ভিউ হয়ে যায়, আপনার মানে সেম টাইমে আর একটা ভিডিও আপলোড দিয়েছেন, আপনার ভিডিও কম হইতেছে, হিংসা লাগে না? তাই যদি লাগতো তাহলে একসাথে কাজ করতাম না। কারণ আজকে রাকিব ভাইয়ের পেজে যদি 1 মিলিয়ন ভিউ হয় বা রাকিব ভাইয়ের পেজে যদি 1 মিলিয়ন ফলোয়ার হয়, তাইলে কী হইব, মানে আমাদের দুজনের একসাথেই চিন্তাছে। হিংসা যদি হইতো তাহলে একসাথে মনে হয় এত দূর এই 3-4 বছর চলা যাইতো না। আশা করি হিংসাটা ঢুকবে না কোনো দিন। আর ওর ভালো হওয়া মানে আমার ভালো হওয়া, আমার ভালো হওয়া মানে ওর ভালো হওয়া। একজনের ভিডিও একজনের বেশি ভিউ হচ্ছে কম হচ্ছে, এটা অন্য ম্যাটার। আরেকদিন ওর হবে, একদিন আমার হবে, এটা মেনে কি ভাগ করে নেন নাকি পেজের? ভাই টাকার বিষয়টা এমন না। এখন তো ফেসবুক জানেন অনেক ইনকাম কমায় দিছে। আর এখন আমরা ইউটিউবমুখী হয়েছি বেশি। আমাদের যে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলগুলো আছে এগুলোর দিকে মনোযোগ দিয়েছি। রিসেন্টলি আমাদের মৌলিক গানের কাজ হচ্ছে, এগুলো সারপ্রাইজ থাকুক। আর টাকা ওর কোনো মাসে 2 লাখ আসলো, আমার মাসে 1 লাখ আসলো, এটা কখনো ম্যাটার করে না। দুজনের মধ্যে কি ঝগড়া হয় না কখনো? আমাদের মধ্যে ঝগড়া খুব কমই হয়, কিন্তু মানে কাজ নিয়ে অনেক ঝগড়া হয় যে এটা কেন করছো না, এটা এইভাবে বসে আছো কেন, মানে এই টাইপের ঝগড়া হয়। কিন্তু পার্সোনালি এখন পর্যন্ত কোনো যে মানে ধরাধরি মারামারি বা দূরে আসা দূরে যাওয়া, এই ব্যাপারগুলো এখন পর্যন্ত আমাদের সাথে হয়। আমরা জানি জুলাইয়ের সময় তাশরিফ ভাইয়ের একটা পোস্ট, যেটি তুই রাজাকার একটা হচ্ছে গান, সেই গানটা আপনি গাইছিলেন এবং আপনার পেজ থেকে যখন আপলোড হয় তারপর আমরা দেখেছি সেই জায়গায় আবার ডিলিট করে নেওয়া হয়েছে এবং এইটার পরবর্তী সময়ে আপনাকে বেশ খানিকটা হ্যাসেল পোহাইতেছে। আসলে মেইন ঘটনাটা কী ছিল? আমার গানটা কিন্তু করা ছিল বেসিক্যালি, আমরা যেহেতু ছাত্র ছিলাম, আমাদের কোঠা আন্দোলনের ব্যাপারে আমাদের গানটা করা ছিল, কিন্তু এই গানটা রাজনৈতিক ইস্যু হিসেবে দাঁড়াইছে, আমাদের ওই থিঙ্কিং ছিল না। প্রথমে এই থিং নিয়ে গানটা করা না, যে থিংটা অনেকেই দাঁড় করাইছিল বা ওকে ফোন করে অনেকেই থ্রেট দিচ্ছিল ভিডিও কেন ডিলিট করতেছে না, এটা সেটা। পরে ও নিজে থেকে অনেক প্রেশার ফিল করতেছিল। ওই সময়টাতে আমি একটা বড় বিপদে ছিলাম। সব কিছু মিলে ও একদিন পরেই আবার বুঝতে পারে। ওই সময়টাতে অনেক ছড়াই গেছে, প্রায় 1 লাখ ভিডিও করছিল। আমি দেখছি যে পরে এটা নিয়ে মানে ডিলিট কেন করা হয়েছে এটা নিয়ে একটা আমরা লাইভও করা হয়েছিল। হ্যাঁ, পরে ও বুঝতে পারে যে বিষয়টা খুবই ঘোলা হয়ে যাচ্ছে। পরে আমি কোন গানটা আপনাদের দুজনের জীবনে একত্রে আসলে পরিবর্তন এনে দিচ্ছে, মানে এক কথা আমরা বলতে সব থেকে বেশি ভিউ হয়েছে, যার কারণে অনুপ্রেরণা বেশি পাইছেন এরকম? কি ছেলে আমার গানটা। না, তোমার সাথে আমার প্রথম কভার ছিল বন্ধু চিকন কালিয়া। রান্নাঘরে বসে বসে কভার করছিলাম, কিন্তু বেশি ভাইরাল হয়েছিল কি ছিলে আমার, বলো না তুমি। ওই সময় ছিল। আচ্ছা, তাহলে কি একটু শুনতে পারি লাল শাড়িটা? চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আদর কইরা মুইছা দিতাম গালে, ঘাটে আইসা পাশে বইসা জড়াইতো এই বুকে, ভুলবো আমি এই কথা কেমনে, তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে, লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইলা, নীলানা বিদায়। আচ্ছা, ছোট থেকে আসলে কাদের গান শুনে বড় হওয়া,
এরকম হয়েছে এবং তাকে দেখার ইচ্ছা, বাংলাদেশের কোনো শিল্পী এবং তার সাথে দেখা হয় না এরকম আছে কিনা? বাংলাদেশে তো অনেক গুণী গুণী মানুষ আছে, বাট আমার একটা ইচ্ছা, আমি যাকে অনুপ্রেরণা হিসেবে মনে করি অরিজিৎ সিং স্যার। সো ওনার সাথে আমার ওনার যদি একটু চরণ ধুলি আমি পাইতাম, বা ওনার সাথে যদি দেখা করার সৌভাগ্য আমার হইতো, আমি তার দুইটা চরণে আমি চরণটা ধরে একটু ভক্তি নিতাম, তার ধুলি নিতাম। যে ওই মানুষটাকে দেখে দেখে, আমি তো একটা আঞ্চলিক মানে অঞ্চল থেকে এসেছি, আমি যে অঞ্চলে বড় হয়েছি স্কোয়ার মাস্টারবাড়ি ভালুকাতে, আমি ময়মনসিংহের ছেলে। তো এভরিথিং সব কিছু মিলিয়ে ঝিলে কী হয়েছে, আমাদের একটা টিচার ছিল যার কাছে আমি গান শিখেছি, তো তার কাছে শিখতাম, আর অনুপ্রেরণা হিসাবে আমি মানে আমার অনুকরণ করতাম আমি অরিজিৎ সিং স্যারকে। উনি কীভাবে গায়, উনি কীভাবে চলাফেরা করে, ওনার অনেক গান কিন্তু আপনি গাইছেন। হ্যাঁ ওনার অনেক গান আমার হিট করা ভাইরাল যেমন ওরে মন উদাসী, একা ফেলে, হ্যাঁ শুনবো। তো হচ্ছে এই যে একটা মানুষ, ওনার মতো একজন উদার মনের মানুষ হইতে চাই শিল্পী হয়ে, ওনার একটু চরণধুলি পাইতে চাই। এটা আমার সঙ্গীত জীবনে যদি এই মানুষটার ছোঁয়া আমি পাই, আমি সার্থক। আচ্ছা রাকিব ভাই, একটু কালির নয়ন জলে যে গানটা আছে, এই গানটা আসলে ভাই শুনতে চাই। কালির নয়ন জলে জলে বুকু বেসে যায়, কি সাপে কামড়াইলো আমায় দুর্লভ লকার গায়, কালির নয়ন জলে। জানতাম না প্রেম কারে বলে, এই গানটা কিন্তু না অনেক বেশি আসলে হিট করছে, এবং আমি মাঝে মাঝে রাতে দেখা যায় যে নিজে শুনি। আরে জানতাম না প্রেম কারে বলে, তুই আমারে শিখাইলি, প্রেম প্রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি, আরে কি মায়া তুই লাগাইলি রে বন্ধু, ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না। এটা হচ্ছে আমাদের নেত্রকোনার বাউল সালাম সরকারের গান। এটা অনেক অনেক জনপ্রিয় একটা গান রিসেন্ট টাইম। অনেক ভাই, আপনি সেই অরিজিৎ সিং এর গানটা একটু শোনাবেন। ওরে মন উদাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়, ওরে পরবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়, রে মন উদাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়। এখন আমরা দুজনে মিলে একটা ডুয়েট গান দিয়ে শেষ করে দেবো। দুজনে মিলে আপনারা যেরকম করে গান আসলে এরকম একটা গান শুনতে চাই। জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে, আমারে মন কারে যেন ভালোবেসেছে, আমারে মন কারে যেন ভালোবেসেছে, জানি না সে হৃদয়ে কখন এসেছে, প্রাণের মাঝে দোলা দিয়েছে।